যে সরকার প্রযোজিত এবং নিবেদিত মব নিয়ে যদি শেষ করেন। মবের একটা সংজ্ঞা আমি দিছিলাম ওই সময় যখন মব নিয়ে খুব আলোচনা হচ্ছিল, এটা আবার একটু রিপিট করি। মব কোনটা আর কোনটা ইমানসিপেটরি ভায়োলেন্স। যদি মব বলেন, বাংলাদেশের প্রথম মানে হাসিনার আমলের সবচেয়ে সফল মব হলো শাহবাগ, যেটা কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে আপনার কি বলে জুডিশিয়াল কিলিং এর রায় চেঞ্জ, রায় চেঞ্জ করা হয়েছে। ওটা হলো আওয়ামী লীগের আমলের একটা মবের সফল উদাহরণ। তো এরপরে তাহলে মবটাকে আমরা কিভাবে ডিফাইন করব, সেটা আমি একটা সংজ্ঞা দিয়েছিলাম এরকম, যে জমায়েতটা ব্যক্তি এবং গোষ্ঠীর ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য করা হয় সেটা মব। আর যেটার মধ্যে ব্যক্তি এবং কোনো গোষ্ঠীর ক্ষুদ্র স্বার্থ নাই, ন্যাশনাল ইন্টারেস্ট বা কালেকটিভ ইন্টারেস্ট প্রতিফলিত করার জন্য জমায়েত, গ্যাদারিং, প্রেশার প্রয়োগ, সেটা হলো ইমানসিপেটরি ভায়োলেন্স। এবং সেটা যদি ভায়োলেন্সের পর্যায়ে যায় সেটা মব না, সেটা প্রতিরোধ, সেটা আন্দোলন। তো তাইলে এখন ধরেন আপনি এই গণঅভ্যুত্থানের পরে দেখলাম যে আওয়ামী লীগ রিক্সাওয়ালা বেশে আসতেছে, আনসার বেশে আসতেছে, নানাভাবে কিন্তু আসতেছে। তো বলে তখনই মবের ব্যাপারটা একটা নর্মালাইজের ব্যাপার হয়ে গেল, যে এগুলো আসলে মব না, এগুলো আওয়ামী লীগের প্রচেষ্টা ফেরার। তারপরে এইটাকে কেন্দ্র করে আবার কিছু কিছু জন্য দেখা যায় আন্দোলনের একটা মৌসুম শুরু হয়ে গেছে। যেহেতু একটা বড় আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনার পতন হয়ে গেছে, সবাই মনে করলো আন্দোলন করলে মনে অনেক কিছু পাওয়া যাবে, ফলে একটা ফ্যাশনও হয়ে গেল। হ্যাঁ, যে জিনিসগুলোর জন্য আন্দোলন দরকার নেই, লম্বা সমস্যা, হ্যাঁ, সেটার জন্য হুট করে অনেকগুলো আন্দোলন শুরু হয়ে গেল এবং অনেক কৃত্রিম আন্দোলন আমরা হইতে আজকেও একটা কিন্তু হয়েছে, কিন্তু সরকার আন্দোলনের মৌসুম এটা চলতেছে। তো ফলে আবার সব আন্দোলনগুলো যে আওয়ামী লীগের আপনার ছদ্মবেশে আওয়ামী লীগ করছে তা না, জেনুইন দাবি দেওয়া আছে। গার্মেন্টস শ্রমিকরা আগে আওয়ামী লীগের আমলেও নামছে, এখনো নামতে হয়। হ্যাঁ, তো ফলে এখানে একটা ক্যামোফ্লেজ আছে, এখানে একটা ধোঁয়াশা আছে। ফলে জেনুইন দাবি দেওয়া যেটা, ওইটাকেও আপনার মনে হচ্ছে যে মনে হয় আওয়ামী লীগের গুপ্ত আছে। আবার আওয়ামী লীগ যেহেতু নানা সময় এটা ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করছে, ফলে সেই ব্যাপারটাও আছে। তো এই জন্য আমাদের দেখেন, মব এবং আইনের শাসন, যদি আমরা এবার ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের ব্যাপারটা একদম শেষ মুহূর্তে, এটা একসাথে চলতে পারে না। যখন রাষ্ট্র ফর্ম হয়ে যায় তখন প্রথম দায়িত্ব হলো আইন শৃঙ্খলা, আইনের শাসন। আর আইন শাসনের মূল প্রিন্সিপালটা কি? মূল প্রিন্সিপালটা হলো প্রথমে তো হিউম্যান রাইটস রক্ষা করা। এই লিটন ভাই আছে, ধরেন আনিস আলমগীর অপরাধী, হ্যাঁ, এবং আমি মনে করি আনিস আলমগীররা যে ধরনের অপরাধ করছে, যে ধরনের অপরাধ, হ্যাঁ, যেটা অপরাধ বলেন আপনি এটাকে, এইগুলোর গ্রেফতারের মতো অপরাধ না। ধরেন সে আওয়ামী লীগের, সবচেয়ে বড় অপরাধ কি? সে আওয়ামী লীগের, সে ধরেন উস্কানি দিচ্ছে তার কথাবার্তার মধ্য দিয়ে, বা ধরেন সে প্রমাণিত, ধরেন সোশ্যাল মিডিয়াতে তার অ্যাক্টিভিটি গুলো, হ্যাঁ, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে। হ্যাঁ, তো এখন কিন্তু সে যদি পার্সোনালি কোনো ফৌজদারি অপরাধ না করে থাকে, সে কি গ্রেফতার করার যোগ্য অপরাধী কিনা, এক নাম্বার। আচ্ছা, তারপরে আমি যেটা বললাম যে যেহেতু নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে, আপনি 15 বছরে যে আচরণ করছেন, 15 বছরে যে আপনার ট্র্যাক রেকর্ড, সেটা আপনি করতে পারেন, আপনি অ্যালাউড না। এটা অ্যালাউড, এটা ওনাকে প্রকাশ্যে বলতে হবে, গণতন্ত্রের স্বার্থে বলতে হবে যে ভাই, আপনি তো আওয়ামী লীগের মতো একটা ব্রুটাল শাসন আমলকে বাংলাদেশের জন্য সেরা মনে করতেন এবং জনগণের বিরুদ্ধে রায় দিয়েছে। আমি বলি, জনগণের বিরুদ্ধে রায় দিয়েছে, ফলে আপনার যে বিশ্বাস, আপনার যে ইমান বা আকীদা, এটা পরাজিত হয়েছে। এটা নিয়ে আপনি পার্সোনালি ঘরের মধ্যে থাকেন, এটাকে সোশ্যালাইজ করেন না। সোশ্যালাইজ করলে কি হবে? এনার্কি ফেরত আসবে। এই এনার্কি, একদম শেষ মন্তব্য, এবং এই এনার্কি যতক্ষণ পর্যন্ত আইনের শাসন রিস্টোর না হবে, এটা আপনি প্রোটেক্ট করতে পারবেন। আইনের শাসন